ছিল সেটা নিয়ে কথা বলেছি। দেখো, আমি আলোচনার শুরুতে একটা কথা বলেছি যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যটা কি, ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা মূলত কি কাজ করে থাকি। আমরা সবাই জানি এখানে আমরা দুইটা বই নিয়ে কাজ করি। একটা হচ্ছে আমানতকারীর বই বা ব্যবসায়ীর বই, যেটাকে আমরা নগদান বই বলে থাকি। হ্যাঁ। আরেকটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের বই বা ব্যাংকের বই, যেটাকে আমরা ব্যাংক বিবরণী বা পাস বই বলে থাকি। তো সবাই এই বিষয়টা আমরা জানি। আর আমরা আরেকটা কথা বলেছি যে আমানতকারীর বই বা নগদান বইয়ের ডেবিট মানে হচ্ছে ব্যাংক জমা, ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ঠিক পাস বইটা ঠিক তার আমানতকারীর বই বা ব্যবসায়ীর বইয়ের উল্টো। সেখানে ডেবিট মানে হবে উল্টো ব্যাংক জমাতিরিক্ত, আর ক্রেডিট মানে হবে ব্যাংক জমা। এই ছিল আমাদের চারটা জের। এটা নিয়ে আমরা কাজ করেছি। এরপরে আমরা গুরুত্বপূর্ণ দুইটা লেনদেন নিয়ে কথা বলেছি। প্রথম লেনদেনটা ছিল আমাদের পথিমধ্যে চেক, বা যেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিটে জমা। ট্রানজিটে জমা। কে আসছো আমাদের সাথে জুম অ্যাপে, একটু আমার সাথে কথা বলতে পারো চাইলে। ট্রানজিটে জমা। ওকে, আমরা চাইলে একটু কথা বলতে পারি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কথা বলতে পারো আমার সাথে। ওকে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো, প্রথম যে লেনদেনটা ছিল সেটা হচ্ছে ট্রানজিটে জমা। জিনিসটা কি ছিল? মানে আমার দেনাদারের কাছ থেকে আমি 10,000 টাকা পাইতাম। তো এই টাকাটা আদায়ের জন্য আমি ব্যাংকে জমা দিয়েছি। তাহলে আমি যখন ব্যাংকে জমা দিয়েছি এই টাকাটার জন্য, আদায়ের জন্য, তখন আমি নগদান বইতে কি করেছি ভাইয়া? নগদান বইতে, আমার বইতে আমি বাড়িয়েছি, কিন্তু ব্যাংক এই টাকাটা আদায় করতে পারে নাই। দ্যাটস ওয়াই ব্যাংক কি করে নাই, সেখানে বাড়ায় নাই। তার মানে এই ট্রানজিটে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট বা আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয় নাই। এটার মানে হচ্ছে নগদান বইতে টাকাটা বেশি থাকবে, ব্যাংক বিবরণীতে বা পাস বইতে টাকাটা কম থাকবে। এটা হচ্ছে একটা লেনদেন। এই লেনদেনটার নামই হচ্ছে এই যে পথের মধ্যে চেক বা ট্রানজিটে জমা, যেটাকে আমরা ডিপোজিট ইন ট্রানজিট বলি। এটার মানে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক কি হয় নাই, আদায় করা হয় নাই। সো এই লেনদেনের ফল কি? আমরা নগদান বইতে বাড়িয়েছি ডেবিট পাশে, কিন্তু ব্যাংক ক্রেডিট পাশে বাড়ায় নাই। আমরা তো জানি যেটা নগদান বইতে ডেবিট হবে ব্যাংক বিবরণীতে সেটা কি হবে, ক্রেডিট হবে বা জমা হবে। তো এটা ছিল প্রথম লেনদেন। দ্বিতীয় লেনদেনটা কি ছিল ভাইয়া? দ্বিতীয় লেনদেনটা ছিল আমাদের বকেয়া চেক বা অনুপস্থাপিত চেক, যেটাকে আমরা অপরিশোধিত চেক বা আউটস্ট্যান্ডিং চেকও বলি। এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাইয়া, আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাব বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে আমরা উপস্থাপন করিনি। মানে আমরা বলতে আমাদের পাওনাদার। অর্থাৎ আমি এটা বলেছি যে আমার কাছে ধরো আমার একজন পাওনাদার 5,000 টাকা পাবে। তো সে যে 5,000 টাকা পাবে, তাকে আমি একটা চেক দিয়েছি। তো চেক তার বরাবর ইস্যু করলে আমি কি করেছি, আমি নগদান বইতে কি করেছি, চেক ইস্যু করলে আমি নগদান বইতে এখানে 5,000 টাকা মাইনাস করে ফেলেছি ক্রেডিট পাশে। এখন ওই পাওনাদার কি করবে, ওই পাওনাদার ব্যাংকে যাবে, ব্যাংকে যাওয়ার পর ব্যাংক থেকে টাকাটা তুলে নিলে ব্যাংক কর্তৃপক্ষ এটাকে কি করে দিবে, ডেবিট করে দিবে। কিন্তু ওই পাওনাদার চেকটা নিয়ে এখনো ব্যাংকে যায় নাই, বিদায় ব্যাংকে চেকটা উপস্থাপন করা হয় নাই। দ্যাটস ওয়াই এই কাজটা ব্যাংক করে নাই। এই লেনদেনের ফলে কি হচ্ছে, আমার নগদান বইতে টাকাটা কমে যাচ্ছে, কিন্তু ব্যাংক বিবরণীতে বেড়ে যাচ্ছে। এই দুটা লেনদেন নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা 3 নাম্বার লেনদেন নিয়ে কথা বলবো। যারা লাইভে আছো আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা সব। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ইফতি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? বাকি যারা লাইভে আছো তারা একটু জানাও আমার কথাবার্তা সবকিছু কি তোমাদের মাথায় ঢুকছে কিনা, তোমরা বুঝতেছো কিনা। তাহলে আমরা আজকে 3 নাম্বার লেনদেনে, আমি বলছি এই অধ্যায় করতে গেলে আমি জাস্ট 6টা লেনদেন শিখাবো। এই 6টি লেনদেন যে পারবে তার ব্যাংক সমন্বয় বিবরণী 100% ক্লিয়ার, আর কোনো ঝামেলা নাই। আমি বলছি এই অঙ্কটা আমি যত ইজি ওয়েতে শেখাবো, আর কোনো টিচার এত ইজি ওয়েতে শেখাতে পারবে না। আমি এতটুকু এনশিওর তোমাদেরকে করতে চাই। সো এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক কঠিন মনে হবে, বাট আমি এতটুকু বলতে পারি তোমাদের জন্য এটা আসলে সহজ। সো আমি রিকোয়েস্ট করবো তোমরা যারা আছো তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবকে একটু একটু কষ্ট হলেও একটু শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আহ ইয়াকুব সেলিম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? তো আমি একটু রিকোয়েস্ট করব তোমরা একটু মেনশনটা করে দিও। ওকে, আমরা 3 নাম্বার লেনদেনটা নিয়ে কথা বলবো এখন। খুবই গুরুত্বপূর্ণ লেনদেন, দেখো বুঝো। বলা হচ্ছে 4,000 টাকার একটা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট 3,500 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে।
কিন্তু নগদান বইতে সেটা পূর্ণ মূল্যে লেখা হয়েছে। দেখো, লেনদেনটা পড়ার পর তোমাদের মাথার উপর দিয়ে যাবে, মনে হবে এটা কি না কি ভাই, এটা কি না কি। আসলে এমন কিছু না, খুব নর্মাল একটা বিষয়। আমি সেই বিষয়টাকে একটু ইজিলি তোমাদের সামনে উপস্থাপন করার ট্রাই করি। দেখো, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এটা, এই যে 4,000 টাকার একটা প্রাপ্য বিল, জিনিসটা কি, মানে প্রাপ্য বিল কিভাবে সৃষ্টি হয় আমরা একটু এই বিষয়টা একটু জানি। পারুল, পারুল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের লেনদেনগুলো তোমরা আগে বোঝো, অঙ্ক এমনিতেই পারবা, অঙ্ক শেখানোর দরকার হবে না, অঙ্ক তোমরাই আরেকজনকে শেখাতে পারবা। ওকে, তো আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, খেয়াল করো প্রাপ্য বিল কিভাবে সৃষ্টি হয়। আমার সাথে একটু তোমরা বিষয়টা মিলানোর ট্রাই করবা, তোমাদের জন্য সুবিধা হবে। ধরো, তোমার একজন, তুমি আমার কাছে বাকিতে বিক্রি করেছো বা ধারে বিক্রি করেছো 10,000 টাকার পণ্য। তাহলে বাকিতে বিক্রয় করেছো ধরো কত টাকার মাল, 10,000 টাকার। খেয়াল করবা ভাইয়ারা, তো বাকিতে বিক্রি করলে আমরা জানি সবাই, বাকিতে বিক্রি করলে আমাদের কি হয়, প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট হয়। এটা আমরা নর্মাল চাবেদা শিখে আসছি। মানে এই বাকিতে বিক্রি করার ফলে এই 10,000 টাকা নামক একটা দেনাদার তোমার সৃষ্টি হয়ে গেল। দেনাদার কি, যার কাছ থেকে ভাইয়া আমরা টাকা পাবো সেই আমাদের দেনাদার। এটা আমরা সবাই জানি। দ্যাটস ওয়াই এই 10,000 টাকা তুমি আমার কাছ থেকে পাবা। খেয়াল করো, এটা তোমার জন্য সম্পদ। এখন তুমি আমার কাছে টাকাটা আদায়ের জন্য পরবর্তীতে গিয়েছো, যেহেতু বাকিতে মাল বিক্রি করেছো, আমার কাছ থেকে টাকাটা পাবা। তো যাওয়ার পরে আমি তোমাকে একটা বিল দিয়েছি, বিল দিয়ে বলেছি যে আপনি 2 মাস পরে আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেবেন। এই যে দেনাদার, তোমাকে, আমি তোমার দেনাদার, আমি তোমাকে যে বিলটা দিয়েছি সেই বিলটার নামই হচ্ছে ভাইয়া প্রাপ্য বিল, অথবা আধুনিক অ্যাকাউন্টিং এ এটাকে বলা হয় প্রাপ্য নোট। আমরা সবাই বুঝতে পেরেছি তো প্রাপ্য নোট জিনিসটা কি। দেনাদার আমাদেরকে আমাদের পাওনা টাকার জন্য যে বিলটা দিবে সেটাই হচ্ছে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। এটা আমার জন্য একটা সম্পদ। তো প্রাপ্য বিলে যখন স্বীকৃতি দিবে তখন আর দেনাদার থাকবে না, দেনাদার বাদ হয়ে যাবে, আমার প্রাপ্য বিল নামক একটা সম্পদ সৃষ্টি হয়ে যাবে। এটাই হচ্ছে কথা। এখন খেয়াল করো, আমি তোমাকে কয় মাস পরে টাকা তোলার জন্য বিল দিয়েছি, 2 মাস পরে। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু তোমার টাকাটা এখনই দরকার। তো তুমি কি করছো, তুমি আমার ব্যাংকে গেছো, ব্যাংকে যাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ কি তোমাকে টাকা দেবে ভাইয়া? আমার সাথে একটু বলো, তোমাকে কি টাকা দেবে? ব্যাংক কর্তৃপক্ষ কি টাকা দেবে তোমাকে? একটু কমেন্টে জানাও। ধরো, তুমি আমার কাছ থেকে 10,000 টাকা পাইতা, আমি তোমাকে একটা বিল দিয়েছি, বিলের গায়ে লেখা হচ্ছে এই বিলের টাকাটা পাবা তুমি 2 মাস পর। এখন ব্যাংকে গেলে তোমাকে কি ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিবে? দিবে না। বলো তো, কমেন্ট করো তো একটু, দিবে কিনা বলো তো, একটু কমেন্ট করো, আমি একটু দেখতে চাই তোমরা বিষয়গুলো বুঝতেছো কিনা ভাই। যদি না বুঝো তাহলে তো প্রবলেম আমি ফেস করবো, যে অল। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু তোমাকে টাকা দিবে না। কেন দিবে না? কারণ ভাই, যে আর কাছ থেকে টাকা, চেকটা তুমি পেয়েছো, বিলটা পেয়েছো, সে তো বলছে 2 মাস পরের ডেটে। তো ব্যাংকে তুমি যাওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষের সাথে তুমি একটা নেগোসিয়েশন করলা যে ভাই, আমি তো 10,000 টাকা আপনাদের কাছ থেকে 2 মাস পর পাবো, আপনি আমাকে টাকাটা এখন দেন। তখন ব্যাংক কর্তৃপক্ষ তোমার কে টাকা দিবে, তবে তারা 10,000 না দিয়ে ধরো 9,000 দিবে। মানে তোমার অ্যাকাউন্টে তারা 9,000 পাঠাবে প্রাপ্য বিলের টাকা। এখন ভাই, তোমার বিলের মূল্য ছিল 10,000, তোমাকে দিচ্ছে কত? 9,000। কেন 9,000 দিচ্ছে? কারণ তোমার এই টাকাটা পাওয়ার কথা 2 মাস পর, তারা 2 মাস পূর্বে তোমাকে দিয়ে দিচ্ছে, 2 মাস আগে দিয়ে দিচ্ছে। সেজন্য ব্যাংক 1,000 টাকা কেটে রাখতেছে। এটার নামই হচ্ছে বাট্টাকরণ। তাহলে বাট্টাকরণ জিনিসটা কি বুঝতে পেরেছি আমরা? একটু বলো আমার সাথে, সবাই একটু লাইভে যুক্ত হয়ে কমেন্ট করো, তোমরা বুঝতেছো কিনা, বুঝছো কিনা, একটু বলো। বাট্টাকরণ বিষয়টা কি ক্লিয়ার? বাট্টাকরণ জিনিসটা কি, আমার একটা বিল যদি আমার মেয়াদের পূর্বেই আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চাই, তখন ব্যাংক কিছু টাকা কেটে রাখবে, এটাকেই আমরা বলি বাট্টাকরণ। অর্থাৎ আমি টাকাটা পাইতাম হচ্ছে 2 মাস পর, তো 2 মাস পর আমি কত পাইতাম? 10,000। এখন এই টাকাটা আমি যখন ব্যাংকে গিয়ে এখনই নিতে চাইবো, তখন ব্যাংক কর্তৃপক্ষ ধরো আমাকে 9,000 টাকা দিল, আর 1,000 টাকা যে তারা কেটে রাখলো, এটার নামই হচ্ছে বাট্টাকরণ। এখন আমাকে তোমরা বলো, আমি 2 মাস পূর্বে যাওয়ার পর ব্যাংক
কর্তৃপক্ষ আমাকে 9,000 টাকা দিল, তাহলে আমার ব্যাংকে কত টাকা বাড়বে? 10,000 বাড়বে না 9,000 বাড়বে? অবভিয়াসলি 9,000 বাড়বে, কারণ ব্যাংক তো আমাকে 10,000 টাকা দেয় নাই। সো আমার ব্যাংকে 9,000 টাকা বাড়বে। তো ব্যাংকে যদি ক্রেডিটে 9,000 টাকা বাড়ে, ব্যাংকে ক্রেডিট হলে নগদান বইতে কি হবে ভাইয়া? আমরা আগেই বলেছি ব্যাংকের ক্রেডিট মানে নগদান বইয়ের ডেবিট, তার মানে নগদান বইয়ের ডেবিটেও হবে 9,000। এটাই হওয়ার কথা। কিন্তু আমি যদি নগদান বইতে 10,000 লিখি, তাহলে কি হবে? আমি যদি নগদান বইতে 9,000-এর পরিবর্তে পুরা 10,000 টাকাই লিখি, তাহলে কি হবে? হবে না। তার মানে আমার নগদান বইতে আমি 1,000 টাকা বেশি লিখে ফেলছি। সবাই বুঝছো কিনা? আমাদের এই কথাটা বুঝছো কিনা একটু জানাও, লাইভে যারা আছো। আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না আজকে, কালকে তো কমেন্ট করছো মাশাল্লাহ, আজকে তো তোমাদের কমেন্ট পাচ্ছি না। এখন তোমরা কি ক্লাস বুঝতেছো না, নাকি তোমরা নাই অনেকেই? আমি একটু সবার কমেন্ট দেখতে চাই, পাশাপাশি তোমাদেরকে একটু লাইভে দেখতে চাই তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা। তাহলে বিষয়টা কি হচ্ছে, আমার কখনো যদি কোনো বিল, খেয়াল করবা, আমি আবারও কথাটা বলি, যদি কখনো কোনো বিল আমি বাট্টা করি, তাহলে বিলটা কিন্তু কমে যাবে, বিলের দামটা কিন্তু কমে যাবে। অর্থাৎ এই বাট্টা করার কারণে আমার বিলের নির্দিষ্ট মূল্যটা থাকবে না। তাহলে এই 4,000 টাকার বিল আমি বাট্টা করেছি ব্যাংকে কত? 3,500 টাকায়। তাহলে ব্যাংকে আমার জমা হবে কত টাকা? অবভিয়াসলি 3,500 টাকা ব্যাংক বিবরণীতে জমা হবে। কিসের টাকা ভাইয়া? প্রাপ্য বিলের টাকা। কিসের টাকা? প্রাপ্য বিলের টাকা। আমরা বুঝতে পেরেছি এটা। এখন প্রাপ্য বিল ব্যাংকে 3,500 জমা হলে নগদান বইতেও কত জমা হবে? নগদান বইতেও আমাদের ডেবিট পাশে 3,500 জমা হবে। কারণ আমরা সবাই জানি প্রাপ্য বিলের টাকা বা প্রাপ্য নোটের টাকা ব্যাংকে ক্রেডিট হলে নগদান বইতে ডেবিট হবে। কারণ আমরা আগেই বলেছি, যেটা নগদান বইতে ডেবিট সেটাই ব্যাংক বিবরণীতে বা পাস বইতে ক্রেডিট, যেটা নগদান বইতে ক্রেডিট সেটাই ব্যাংক বিবরণীতে ডেবিট। সো এই সেন্স অনুসারে আমাদের প্রাপ্য বিলের টাকা আমাদের ব্যাংকে 3,500 টাকা ক্রেডিট হলে বা জমা হলে আমরা নগদান বইতে 3,500ই করতাম, কিন্তু ভুল করেছি এখানে। বলছে কিন্তু নগদান বইতে সেটি পূর্ণ মূল্যে লেখা হয়েছে, মানে নগদান বইতে আমার লেখার কথা ছিল 3,500, কিন্তু ভাই আমি পূর্ণ মূল্যে লিখেছি, মানে আমি পুরা 4,000 টাকাই এখানে লিখে ফেলছি। তাহলে তোমরাই বলো, আমার সাথে ব্যাংকের বইয়ের কোনো মিল হবে? হবে না। কেন? কারণ ব্যাংকে তো আমি 3,500 টাকা জমা পেয়েছি, কিন্তু আমি যদি নগদান বইতে ফুল মূল্য লিখি তাহলে তো আমার ভুল হবে। তাহলে এই লেনদেনের ফলে কি হচ্ছে, আমার নগদান বইতে 500 টাকা বেশি লেখা হচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে? নগদান বই থেকে 500 টাকা কমাই দিতে হবে। এটাই হচ্ছে এই লেনদেনের ফল। তোমরা যারা লাইভে আছো একটু কমেন্ট করে জানাও লেনদেনটা ক্লিয়ার কিনা, লেনদেনটা ক্লিয়ার কিনা, বুঝছো কিনা, তোমরা একটু আমাকে জানিয়ে দাও প্লিজ। সবাই একটু জানিয়ে দাও, তাহলে আমি আলোচনার সামনেটাতে যাব। এই লেনদেনের ফলটা আমরা বুঝছি কিনা সবাই কমেন্ট করতে হবে। হ্যাঁ, কমেন্ট না করলে তো ধরো আমি বুঝবো না যে আসলে তোমরা বুঝছো কিনা বা তোমরা ঠিকঠাক আছো কিনা, এই বিষয়টা একটু কাইন্ডলি আমাকে জানাও। পাশাপাশি তোমরা যেটা করবা, আমি আবারও রিকোয়েস্ট করব, তোমরা এই ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও ভাইয়া, কারণ আমি অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। হুম। সো এই ক্লাসটা কষ্ট করে নিলেও আমাদের কষ্ট নাই, যদি তোমরা সেটাকে একটু ছড়িয়ে দাও সবার মাঝে, তাহলে কিন্তু ভালো লাগবে। ওকে। সো এই হচ্ছে আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট। আমি আশা করব তোমরা এই বিষয়টা অবশ্যই ভালোভাবে দেখবা। ওকে, আমরা এবার এই লেনদেনটা আমি বুঝতে পেরেছি যে তোমরা সবাই ক্লিয়ার। পরের লেনদেনটায় চলে যাই, আজকের গুরুত্বপূর্ণ একটা লেনদেন। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলো, অথবা প্রত্যাখ্যাত চেক বা অমর্যাদাকৃত চেক। এই জিনিসটা কি আমরা একটু বুঝতে হবে। ব্যাংক সমন্বয়ের আমি বলছি জাস্ট 6টা লেনদেন আমরা শিখবো, আর বেশি না। এই 6টা লেনদেনের প্রবলেম হচ্ছে, তোমরা লেনদেন পড়ার পর তোমরা বুঝতে পারবা না এটা কেমন। তো আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যাত হয় বা চেক যদি বাতিল হয়ে যায় বা অমর্যাদাকৃত হয়, তখন আমরা কি করব? আমরা সেই বিষয়টা একটু দেখি। দেখো, তুমি আমার কাছে ওই যে বাকিতে বিক্রি করছো, আমি তোমার দেনাদার, তাহলে আমার কাছ থেকে একটা চেক পাইছো ধরো। তো এই চেক পাওয়ার সাথে সাথে তুমি নগদান বইতে কি করছো? ডেবিট পাশে প্লাস করছো, বাড়িয়েছো। খেয়াল করো। এখন এই চেকটা আমি কোথায় যাব? তুমি এখন এটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছো,
তো ব্যাংকে জমা দেওয়ার পূর্বেই তুমি কিন্তু নগদান বইতে বাড়িয়েছো, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কি করছে, এই চেকটা যখন পেয়েছে, চেক এই টাকাটা আমার কাছ থেকে আদায় করতে আসছে। কার কাছ থেকে? আমি বলতে তোমার দেনাদার, যার কাছে তুমি টাকা পাইতা। তাহলে আমার কাছে যখন চেকটা আদায় করতে এসেছে ব্যাংক কর্তৃপক্ষ, তখন সে দেখেছে আমার অ্যাকাউন্টে কোনো কি নেই, টাকা নাই, অথবা আমার চেকে কোনো প্রবলেম আছে, অথবা চেকটা বাসি চেক, যে কোনো কারণে সে বুঝলো যে এই চেকটা আসলে ভুয়া। তার মানে সে কি টাকাটা আদায় করতে পারবে দেনাদারের কাছ থেকে? পারবে না। কিন্তু তুমি কি করেছো ভাই? তুমি কিন্তু তোমার নগদান বইতে টাকাটা বাড়িয়েছো, কিন্তু ব্যাংক এখনো আদায় করতে পারে নাই। তো ব্যাংক যেহেতু আদায় করতে পারে নাই, তাহলে ব্যাংক কি করবে? সেটাকে বাতিল করে দিবে। তার মানে এই লেনদেনের ফলে কি হচ্ছে, আমার নগদান বইতে টাকাটা বেশি আছে, বেশি আমি দেখিয়েছি, কিন্তু ব্যাংক যেহেতু চেকটা আদায় না করে বাতিল করে দিয়েছে, প্রত্যাখ্যাত করে দিয়েছে, তখন ব্যাংকে কিন্তু এটা আর বাড়ানো হয় না, মানে ব্যাংকে টাকাটা কি আছে, কম আছে, এটাই কথা। আমি জাস্ট বুঝবো লেনদেনের ফলে আমার নগদান বইতে বাড়ছে না কমছে, এটাই মাথায় রাখবো, আর কিচ্ছু না। তাহলে এই লেনদেনের ফলে আমার নগদান বইতে টাকাটা বেশি দেখাবে, ব্যাংক বিবরণীতে কম দেখাবে। আর আগের লেনদেনের কারণে সেম কি হচ্ছে, আমার নগদান বইতে 500 টাকা বেশি দেখাচ্ছে, ব্যাংক বিবরণীতে 500 টাকা কম দেখাচ্ছে। এই হচ্ছে কথা। আমাদের গুরুত্বপূর্ণ লেনদেনগুলা মোটামুটি আমরা শেষ করে ফেলছি। আমরা শুধুমাত্র এখন ব্যাংকের মেমো নিয়ে কথা বলবো। খেয়াল করো, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্যাংক মেমো বা ব্যাংক মেমোরেন্ডাম জিনিসটা কি আমরা একটু বুঝবো। তো ব্যাংকের মেমোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডেবিট মেমো আর একটা হচ্ছে ক্রেডিট মেমো। খেয়াল করবা, ব্যাংক মেমো জিনিসটা কি। আমি একটু নর্মালি একটা কথা বলি, ধরো এই যে ব্যাংক বিবরণী, এই ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে বলো তো ভাইয়া? ব্যাংক কর্তৃপক্ষ। মানে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যবসায়ের, সেটার বিপরীতে আমাদের জন্য তারা একটা বিবরণী প্রস্তুত করে, আমার কত টাকা জমা আছে, কত টাকা আমি উঠাইছি, সেটা যে বিবরণীতে জমা রাখে তারা বা হিসাব রাখে, সেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী, অথবা এটাকে আমরা বলবো পাস বই। তো মাথায় রাখো, ধরো অনেক সময় অনেক ধরনের লেনদেন ঘটে। সাপোজ তোমার একজন পাওনাদার আছে, যে তোমার কাছ থেকে টাকা পাইতো, তো ব্যাংক কর্তৃপক্ষ সেই টাকাটা পরিশোধ করে দিয়েছে তোমার পক্ষ হয়ে। তাহলে তোমার টাকা, তোমার দেনা পরিশোধ করছে কে? ব্যাংক। তো ব্যাংক কর্তৃপক্ষ কার মাধ্যমে পরিশোধ করবে? এই যে বিবরণীর মাধ্যমে। তো ব্যাংক যদি পরিশোধ করে, খেয়াল করো, তাহলে ব্যাংক সেটা কি করবে? অবশ্যই কমাবে তোমার অ্যাকাউন্ট থেকে, তাহলে এটাকে ডেবিট করবে তারা। আবার মনে করো তুমি একজনের কাছ থেকে সুদ পাইতা বা লভ্যাংশ পাইতা, সেটা ব্যাংক আদায় করেছে, তাহলে ব্যাংক সেটা কি করবে? তোমার অ্যাকাউন্টে জমা করবে ক্রেডিট পাশে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের ব্যাংক সংক্রান্ত ব্যবসায় ব্যাংকে যত টাকা জমা হবে, যত টাকা কি হবে ভাই, জমা হবে বা আদায় হবে, কি হবে? আদায় হবে বা আয় হবে বা প্রাপ্তি হবে, সবই ব্যাংক কি করবে বলো? ক্রেডিট করবে। আর যত টাকা ব্যাংক আমাদের পক্ষে কি করবে? খরচ করবে বা পরিশোধ করবে বা চার্জ করবে বা কি করবে? প্রদান করবে, সব কি করবে? ব্যাংক ডেবিট করবে। বুঝছো কিনা এই কথাটা? তাহলে ব্যাংক বিবরণীতে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ক্রেডিট হয়, ক্রেডিট মানে মনে রাখবো কি, জমা। আমরা প্রথম থেকে বলে আসছি, ক্রেডিট মানে হচ্ছে জমা, আর ডেবিট মানে হচ্ছে আমাদের খরচ। কারণ আমরা সবাই জানি ব্যয় মানে খরচ, খরচ ডেবিট হয়, আয় মানে জমা বা আয়, এটা ক্রেডিট হয়। সো আমাদের পক্ষে ব্যাংক যদি কোনো কিছু আদায় করে বা আয় করে বা প্রাপ্তি হয়, বা আমাদের অ্যাকাউন্ট থেকে যদি কোনো কিছু জমা হয়, সেটা অবশ্যই ক্রেডিট হবে। আর আমাদের জন্য যদি ব্যাংকের কোনো খরচ হয়, বা ব্যাংক যদি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে রাখে, চার্জ করে রাখে, বা কাউকে প্রদান করে, অথবা কোনো খরচ পরিশোধ করে, তখন সেটা কি হবে? ডেবিট হবে। সেজন্য এই যে ব্যাংক আমাদের জন্য যেই কারণে ডেবিট করে, এটাকে বলা হয় ডেবিট মেমো বা ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক আমাদের জন্য যেই যেই কারণে টাকাগুলাকে ক্রেডিট করে, সেগুলাকে বলা হয় ক্রেডিট মেমো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ব্যাংক বিবরণীতে দুইটা মেমো প্রস্তুত হয়, একটা হচ্ছে ডেবিট মেমো, আরেকটা হচ্ছে কি মেমো? ক্রেডিট মেমো। তাহলে ডেবিট মেমো কারা প্রস্তুত করে, মানে কি ডেবিট মেমো বলতে আমি কি বুঝবো ভাইয়া?
ডেবিট মেমো বলতে আমি বুঝবো ব্যাংকের যাবতীয় কি বলো, যাবতীয় খরচ, পরিশোধ বা চার্জ। আর ক্রেডিট মেমো বলতে আমরা বুঝবো ব্যাংকের যাবতীয় আয় বা প্রাপ্তি বা আদায় বা জমা। তাহলে এই যে এই কাজগুলা ব্যাংক বিবরণীতে বা ব্যাংক স্টেটমেন্ট হয়, এটা কিন্তু নগদান বইতে হয় না। তাহলে ব্যাংক আমাদের পক্ষে যত আদায় করবে সেটা ব্যাংক জমা করবে, ক্রেডিট করবে। ব্যাংক আমাদের পক্ষে যত পরিশোধ করবে বা খরচ করবে বা আমাদের অ্যাকাউন্ট থেকে যা কাটবে সেটাকে ডেবিট করবে। এটা তো আমার ব্যবসায়ী জানে না। তাহলে এই জিনিসগুলা জানানোর জন্য ব্যাংক যে মেমো ইস্যু করে সেটাকে বলা হয় ব্যাংক মেমোরেন্ডাম। আর ব্যাংক মেমোরেন্ডাম কয় প্রকার? দুই প্রকার। ব্যাংক যেগুলাকে ডেবিট করে সেগুলাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম, ব্যাংক যেগুলাকে ক্রেডিট করে সেগুলাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। এটাই হচ্ছে আলোচনা। তাহলে ডেবিট মেমোরেন্ডাম কি হয়? ব্যাংকে ডেবিট করা হয় মানে খরচ হয়, যেটাকে ব্যবসায়ী যখন পাবে, ব্যবসায়ী কি করবে? ব্যাংকের ডেবিট মানি ব্যবসায়ী কি করবে? সেটাকে ক্রেডিট করবে। আর ক্রেডিট মেমোরেন্ডাম মানে ব্যাংকে যেটা জমা হয়, ব্যাংকে যেটা আয় হয় বা প্রাপ্তি হয়, তো ব্যাংক সেটাকে ক্রেডিট করে, ব্যবসায়ী জানানোর পরে ব্যবসায়ী সেটাকে কি করবে? ডেবিট করবে। এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। তাহলে কিন্তু আমাদের ব্যাংক মেমোর আলোচনা শেষ। তাহলে এখন আমরা ব্যাংক মেমো কি বুঝলাম, যে ব্যাংকে পাস বইতে বা ব্যাংক বিবরণীতে কিছু লেনদেন ডেবিট করা হয়, আবার কিছু লেনদেন ক্রেডিট দিকে লেখা হয়। তো সেগুলা কিন্তু আমাদের নগদান বইতে লেখা হয় না। এগুলা ব্যবসায়ীকে জানানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষ যে মেমো ব্যবহার করে সেটাকে আমরা ব্যাংক মেমো বা ব্যাংক মেমোরেন্ডাম বলবো। ব্যাংক মেমোরেন্ডাম দুই প্রকার, একটা হচ্ছে ব্যাংকের ডেবিট মেমো বা ডেবিট মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। একটু আগেই বলেছি ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে আমাদের পক্ষে ব্যাংক যত প্রকার খরচ করবে বা চার্জ করবে বা পরিশোধ করবে, এই জিনিসটাকে ব্যাংক ডেবিট করবে, আমাদের সকল খরচ। সো এটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। তাহলে আমাদের পক্ষে যেগুলা ব্যাংক কি করবে, ডেবিট করেছে, সেগুলা আমাদেরকে জানানোর জন্য ব্যাংক যে মেমো প্রস্তুত করবে সেটাই ডেবিট মেমো। এখন ডেবিট মেমো কি কি হতে পারে ভাইয়া? নর্মালি ব্যবসায়ীর যে কোনো খরচ হবে, যেমন দেখো, তোমার ব্যাংক যদি তোমার পক্ষে কোনো খরচ পরিশোধ করে, যেমন কি তোমার জন্য সার্ভিস চার্জ কেটে রাখে, মানে তোমাকে যে সেবা দিচ্ছে সেই সেবার বিপরীতে খরচ কেটে রাখে, অথবা কমিশন কেটে রাখে, অথবা তুমি যদি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করো সেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত, সেটার উপর যদি তারা সুদ নেয়। এরপরে হচ্ছে যদি চেক বই ইস্যু খরচ নেয়, বা ব্যাংক বিবরণী প্রিন্টিং চার্জ তারা কেটে রাখে, অথবা ঋণের সুদ কেটে রাখে, বা বেতন বা বীমা সালামি কেটে রাখে, মানে যে কোনো প্রকার চাপা খরচ বা বিল সংগ্রহ, যে কোনো প্রকার খরচই হচ্ছে আমাদের ডেবিট মেমো। এছাড়া সরকার কর্তৃক কোনো চার্জ বা ভ্যাট বা শুল্ক যদি ব্যাংক কি করে আমাদের পক্ষে পরিশোধ করে বা প্রদান করে, সরকারি ট্যাক্স, সেটাও ব্যাংক আমাদের এখান থেকে কেটে রাখবে। বা এনএসএফ চেক বা অপারেশনপ্রাপ্ত তহবিল, এটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো, খুব ডিটেলস কথা বলতে হবে। এগুলো হচ্ছে ডেবিট মেমো। আর ক্রেডিট মেমো বলতে আমরা বুঝবো হচ্ছে আমাদের সকল প্রকার ব্যাংকের আয়গুলা, ব্যাংকের আয়, জমা বা প্রাপ্তি, আয় জমা বা প্রাপ্তি বা আদায়, এই জিনিসগুলাকে আমরা, আমাদের পক্ষে যদি ব্যাংক করে থাকে তখন সেটাকে আমরা ক্রেডিট মেমো বলি। সো এই ক্রেডিট মেমোর মধ্যে কি আসবে? ক্রেডিট মেমো হচ্ছে আমাদের পক্ষে যে কোনো প্রকার আদায় আসবে, এই যে ব্যাংক কর্তৃক আমানতকারী যে কোনো সম্পদ বা গ্রহণ বা আদায়, আমাদের কোনো দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয় সেটাও আমাদের জমা হবে, সেটাও আমাদের জন্য ক্রেডিট মেমো। এরপর হচ্ছে ব্যাংক যদি আমাদের যে কোনো আয়, যেমন ব্যাংক যদি আমাদেরকে সুদ দেয়, বিনিয়োগের সুদ যদি ব্যাংক আমাদের পক্ষে আদায় করে, বা লভ্যাংশ বা চেক বা বাড়ি ভাড়া বা বিল যদি ব্যাংক আমাদের পক্ষে আদায় করে, সেটা হচ্ছে ক্রেডিট মেমো। তো আমরা আজকের ক্লাসে আমরা মোটামুটি ব্যাংকের মেমোটা একটু দেখালাম। এবার দেখো, হ্যাঁ, ব্যাংকের ক্রেডিট মেমো গুলা কোথায় হয়? অবশ্যই ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে হয়। আর ডেবিট মেমো গুলা ব্যাংক বিবরণী কোথায় হয়? ব্যাংক বিবরণীর এই ডেবিট পাশে হয়। আর এই ক্রেডিট মেমো এবং ডেবিট মেমো মূলত ব্যাংক বিবরণীতে ঘটে, কিন্তু নগদান বইতে কি ঘটে না। বিদায় এই ক্রেডিট মেমো গুলাকে আমাদের পরবর্তী নগদান বইতে ডেবিট করতে হবে, আর ডেবিট মেমো গুলাকে নগদান বইতে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এ হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। আমরা কি বুঝতে পেরেছি কিনা আমি জানি না, তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা কি হয়েছে তোমাদের, তোমরা ক্লিয়ার কিনা এতটুকু আলোচনা আমাকে একটু জানিও। ওকে।
সো এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে দুইটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে আমরা ব্যাংকের ডেবিট মেমো, ক্রেডিট মেমো, তাহলে আমরা টোটাল 6টা লেনদেন নিয়ে কথা বলেছি। দেখো, যে 6টা লেনদেন নিয়ে আমরা কথা বলেছি, সেই 6টা লেনদেন আমি জাস্ট সংক্ষেপে তোমাদের সামনে একটু শেয়ার করি। যে 6টা লেনদেন কি, বা এই 6টা লেনদেনকে আমরা কিভাবে মনে রাখতে পারি। প্রথম লেনদেনটা, 1 নাম্বার লেনদেনটা আমরা বলেছি হচ্ছে এই পথিমধ্যে চেক। খেয়াল করো, পথিমধ্যে চেক বা ট্রানজিটে জমা, ট্রানজিটে জমা। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার, খেয়াল করো, আদায়ের জন্য, আমি একবার লিখে দিয়ে শেষ করে দিব, আদায়ের জন্য। আজকের ক্লাস, বেসিক ক্লাস এখানে শেষ, কাল থেকে আমরা অঙ্ক করতে পারবো, যাতে এটা মনে থাকলে। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক কর্তৃক কি হয় নাই? আদায় হয় নাই, আদায় হয়নি। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক আদায় হয়নি, এটা হচ্ছে একটা। তাহলে এই লেনদেনের ফলে কি হয়েছে আমরা জানি। এই লেনদেনের ফলে মাথায় রাখবো, আমরা কাজটা পরে করব, একটু দেখাচ্ছি। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার ছিল আমাদের বকেয়া চেক। বকেয়া চেক বা আহ অনুপস্থাপিত চেক, অনুপস্থাপিত চেক। ওকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে, এটা মানে কি? অনুপস্থাপিত চেক বা বকেয়া চেক, অথবা এটার মানে হচ্ছে আমার পাওনাদার বরাবর চেক ইস্যু করলাম আমি, পাওনাদার বা প্রদেয় হিসাব বরাবর, বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে কি হয় নাই? ব্যাংকে উপস্থাপিত হয় নাই, উপস্থাপিত হয়নি। এই হচ্ছে কথা। 2 নাম্বার লেনদেন ছিল এটা। এবার আসো 3 নাম্বার লেনদেনটা আমরা কি দেখাবো। 3 নাম্বার লেনদেনটা হচ্ছে আমাদের আহ মনে করো 4,000 টাকার প্রাপ্য বিল, 4,000 টাকার প্রাপ্য বিল, প্রাপ্য বিল 3,500 টাকায় বাট্টা করা হয়েছে, 3,500 টাকায় বাট্টা করা হয়েছে, করা হয়েছে। কিন্তু, কিন্তু নগদান বইতে, নগদান বইতে পূর্ণ মূল্যে লেখা হয়েছে, পূর্ণ মূল্যে, পূর্ণ মূল্যে বলতে পুরা দামই লিখছি, পূর্ণ মূল্যে লেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লেনদেন ছিল। এরপরে আমাদের 4 নাম্বার লেনদেন ছিল, এটা লিখে আমরা শেষ করব। 4 নাম্বার লেনদেন ছিল আমাদের আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যিত, আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, ব্যাংক কর্তৃক কি হয়েছে? প্রত্যাখ্যাত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে। ধরো এটা 5,000 টাকা সাপোজ। হ্যাঁ, এ- এই 4টা লেনদেন আমাদের গুরুত্বপূর্ণ। আমরা বলছি এই 4টা লেনদেন, মনে করো এটা হচ্ছে সাপোজ 10,000 টাকা, হুম, এটা হচ্ছে ধরো 8,000 টাকা। এই, সো আমরা 4টা লেনদেন নিয়ে কথা বলেছি। আমি একটা বিষয় তোমাদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই 4টা লেনদেন যদি আমরা বুঝতে পারি, আমাদের কিন্তু অঙ্কটা শেষ, অঙ্ক কিন্তু আর কোনো ঝামেলা নাই। সো আমরা প্রত্যেকে যেটা করব সেটা হচ্ছে এই 4টা লেনদেন কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি, সেই বিষয়টা আমি দেখাবো। আর দুইটা জিনিস আছে, ডেবিট মেমো, ক্রেডিট মেমো, এটা নিয়ে আমরা কথা বলেছি, সো এটা নিয়ে আর কথা না বললেও চলবে। ওকে, তো আমরা প্রথম যে লেনদেনটা নিয়ে কথা বলেছি সেটার এখন আমরা একটু ব্যবচ্ছেদ করব, এই জিনিসটা কি হয়েছে বা এটাকে আমরা কিভাবে কি করতে পারি। ওকে, তো ওকে, আমরা প্রথম লেনদেনটা দেখো, আমাদের বলছে পথিমধ্যে চেক বা ট্রানজিটে জমা, যেটাকে আমরা কি বলি, আদায়ের জন্য আমরা চেক ব্যাংকে জমা দিয়েছি কিন্তু ব্যাংক আদায় করে নাই। ভাই, এই লেনদেনের ফলে কি হয়েছে? এই লেনদেনটা মূলত আমাদের নগদান বইতে ঘটেছে, আমি বারবার বলেছি। এই নগদান বইতে কি ঘটেছে, আমি নগদান বইতে প্লাস করেছি ডেবিট পাশে, কিন্তু ব্যাংক বিবরণীতে এটা কিচ্ছু করা হয় নাই, কারণ ব্যাংক এখনো আদায় করতে পারে নাই বিধায় ব্যাংক ক্রেডিট করে নাই, শেষ। তার মানে এই লেনদেনের ফলে আমার নগদান বইতে বেশি আছে।
এটা হচ্ছে কথা। দ্বিতীয় যে লেনদেনটা, এই লেনদেনের ফলে কি হচ্ছে, ঠিক একই কাজের বিপরীত, বকেয়া চেক বা অনুপস্থাপিত চেক মানে কি, আমার পাওনাদার যে আমার কাছ থেকে টাকা পাইতো তার বরাবর আমি একটা চেক ইস্যু করেছি, কিন্তু ব্যাংকে সেটা উপস্থাপন করা হয় নাই। তার মানে আমি কি করেছি, আমি নগদান বইতে, খেয়াল করো, এই লেনদেনের ফলে আমি নগদান বইতে কি করেছি, আমি নগদান বইতে টাকাটা কমিয়ে ফেলছি, কিন্তু ব্যাংকে আমার কি যায় নাই, পাওনাদার যায় নাই। তার মানে ব্যাংক বিবরণীতে আমার টাকাটা এখনো কিন্তু বহাল আছে, ব্যাংক বিবরণীতে টাকাটা ডেবিট করা হয় নাই। সো এই লেনদেনের ফলে আমার নগদান বইতে টাকাটা কম দেখাবে। তৃতীয় লেনদেনটা বলছে আমার 4,000 টাকার একটা প্রাপ্য বিল, আমি বাট্টা করেছি 3,500 টাকায়। তার মানে আমার নগদান বইতেও 3,500 থাকবে, আমার ব্যাংক বিবরণীতে বা পাস বইতেও আমার কি থাকবে, 3,500 থাকবে। কিন্তু বলছে নগদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে, তার মানে ব্যাংক বিবরণীতে 3,500 আমি ঠিকই লিখছি, কিন্তু নগদান বইতে আমি ডেবিট ভুলে করে ফেলছি 4,000, যেখানে করার কথা ছিল 3,500। তার মানে এই লেনদেনের ফলে আমার নগদান বইতে 500 টাকা কি দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে। এটা হচ্ছে এই লেনদেনের ফল। আমরা জাস্ট কনসিকুয়েন্সটা মাথায় রাখবো। আর পরের লেনদেনটা একটা ইজি জিনিস, চেক ব্যাংকে জমা দিয়েছি, তো আমি কি করেছি, আমি আমার নগদান বইতে, খেয়াল করো, আমি আমার নগদান বইতে অবশ্যই বাড়িয়েছি। তো ব্যাংক বিবরণীতে সেটা ক্রেডিট হওয়ার কথা, যেহেতু আমার চেকটা কি হয়েছে, জমা হয়েছে, তো ব্যাংক বিবরণী সেটা বাড়ায় নাই, কারণ ব্যাংক বিবরণী সেই চেকটা বাতিল করে দিয়েছে, প্রত্যাখ্যাত করে দিয়েছে। শেষ। এই 4টা লেনদেন আমাদের শেষ। আর 2টা লেনদেন, একটা হচ্ছে ব্যাংকের ডেবিট মেমো, আমরা বলেছি যে ব্যাংক বিবরণীতে, এই যে ব্যাংক বিবরণী বা পাস বই, এই ব্যাংক বিবরণীতে বা পাস বইয়ে আমাদের 2টা দিক থাকে, আমরা সবাই জানি। এই পাস বইয়ের 2টা দিক, একটা হচ্ছে ডেবিট দিক আর একটা হচ্ছে কি দিক ভাইয়া, ক্রেডিট দিক। পাস বইয়ের এই ডেবিট দিকে থাকে হচ্ছে সকল প্রকারের আমাদের পক্ষে যত ধরনের খরচ আছে, চার্জ আছে, পরিশোধ আছে, সব ব্যাংক যা যা করবে, আমাদের সকল প্রকার খরচকে ব্যাংক ডেবিট করবে, এটা কি, ডেবিট মেমো। আর আমাদের পক্ষে যদি ব্যাংক যত প্রকার কি হয়, আয় করে বা আদায় করে বা জমা করে, আমাদের যদি কোনো টাকা জমা হয় বা প্রাপ্তি হয়, তখন ব্যাংক সেটাকে ক্রেডিট করে, এটাকে বলা হয় ক্রেডিট মেমো। এই লেনদেনটা আমাদের ব্যাংক বিবরণীতে হয়, নগদান বইতে হয় না। সো ক্রেডিট মেমোটাকে আমরা নগদান বইতে আবার কি করব, আমরা নগদান বইতে ডেবিট করব, আর ডেবিট মেমোটাকে নগদান বইতে আমরা ক্রেডিট করব, এভাবেই আমরা অঙ্কটা করব। সো আজকের ক্লাসে আমি মূলত তোমাদের 6টা লেনদেন নিয়ে কথা বলেছি, আমি আবারও একবার রিপিট করি। একটা হচ্ছে পথিমধ্যে চেক বা ট্রানজিটে জমা, যেটাকে আমরা বলি আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটার কাজ কি হচ্ছে, নগদান বইতে বাড়তেছে, ব্যাংকে বাড়ে নাই। পরের লেনদেনটা কি, বকেয়া চেক বা অনুপস্থাপিত চেক, পাওনাদার বরাবর চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, এটার ফলে কি হচ্ছে, নগদান বইতে কমতেছে কিন্তু ব্যাংকে কমানো হয় নাই। আর বাট্টাকৃত টাকা যখন নগদান বইতে বেশি লেখা হয়, যত টাকা বেশি লেখা হয় তত টাকা নগদান বইতে বেশি দেখাবে। আর আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যাত হলে আমার নগদান বইতে বেশি দেখানো হয়, কারণ ব্যাংক সেটাকে আদায় করে নাই, মানে বাতিল করে দিয়েছে। এ হচ্ছে কথা। আর ব্যাংকের ডেবিট মেমো ক্রেডিট মেমো নিয়ে কথা বললাম। সো আজকের ক্লাসটা আমরা এখান পর্যন্ত থাকবো। এই 2টা ক্লাসে, গত ক্লাস এবং আজকের ক্লাস, এই 2টা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক যে আলোচনাটা সেটা শেষ করে ফেললাম। এখন আমরা সরাসরি ম্যাথ করতে পারবো, একক জের এবং উভয় জের। তো আগামী ক্লাসে আমি একক জের সংশোধন পদ্ধতির ম্যাথ করাবো। ওকে, তো সবাই একক জের সংশোধন পদ্ধতির ম্যাথ করার জন্য রেডি থাকবা। আর যারা আগামীকালকের ক্লাসটা করবা, তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের প্রথম গতকালকের ক্লাস আর আজকের দ্বিতীয় ক্লাস, এই 2টা ক্লাস আগে শেষ করবা, করার পরে আগামীকালকের ক্লাসে বসবা, তাহলে তোমরা খুব ইজিলি, খুব সহজ অঙ্কগুলা করতে পারবা। তো সবাই ভালো থাকবা, আর বন্ধু বান্ধবকে অবশ্যই ক্লাসটা করার সুযোগ করে দিবা।